শিগগিরই নির্বাচনী রোডম্যাপ, দ্রুতই ফিরবে আস্থা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রেমিটেন্স ও রপ্তানি আয়ে সুখবর দিলেন গভর্নর। নির্বাচন হলে কেটে যাবে দেশে চলমান সংকট বললেন মির্জা ফখরুল। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপিকে আমন্ত্রণ। সব নিবন্ধিত দল নিয়েই আগামী নির্বাচন, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপেই চলছে কমিশনের কাজ, সিলেটে জানালেন সিইসি। পরিমার্জন এবং বিদেশে টেন্ডার বাতিলের কারণেই পাঠ্যপুস্তক দিতে বিলম্ব, জানুয়ারির মধ্যে প্রাথমিকের সব বই বিতরণের আশাবাদ। ভারতের কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টায় উত্তেজনা বাড়ছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত এক বাংলাদেশি। শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের হাত নেই, ভারতও তাই বিশ্বাস করে সাংবাদিকদের মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান। এবং ওয়েস্ট ইন্ডিজ সফর নারী দলের জন্য চ্যালেঞ্জিং বলেন অধিনায়ক জ্যোতি। সিরিজ জিতে সরাসরি ওয়ান ডে বিশ্বকাপ খেলার আশা। দর্শক, সংবাদ শুনছিলেন কেএসটিএম টিপার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। খুব তাড়াতাড়ি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে রাজনৈতিক অস্থিরতা কেটে গিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলেই মনে করেন তিনি। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে। দেশে বর্তমানে 4 মাসের ব্যয় নির্বাহের মতো রিজার্ভ আছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। শনিবার সকালে রাজধানীর এক অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, গেল 5 মাসে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় প্রবাস আয়ে সুবাতাস বইছে বলে মনে করেন তিনি। প্রবাহ সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকে পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। গুড গভর্নেন্স হওয়াতে দুর্নীতি কিছুটা হলেও কমে যাওয়ার কারণে আজকে আমাদের এই রেমিটেন্সের পরিমাণটা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের 80% ফিরিয়ে আনা হয়েছে বলে জানান গভর্নর। বিগত সরকারের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগের কথাও জানান তিনি। টাকা 80% ফেরত আসছে, 20% আসে নাই, সেটা নিয়ে মামলাও চলছে এখন নিয়োগ কোর্টে, এবং সেটা আমরা আশা করি আমরা সেটা জিতবো। একটা ফিলিপিনো ব্যাংক কোর্টের সাথে জড়িত আছে, সেই ব্যাংকের এগেইনস্টে মামলা চলছে। তো এটা বাকি যে $50 মিলিয়ন মতো আছে বা 600 কোটি টাকার মতো, সেটাও আমরা আশাবাদী সেটা ফেরত আসবো। আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখে দিতে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তাদের হয়রানির দায় স্বীকার করে দোষীদের শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রপাগেট করছে ভারতের ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। আমার মনে হয় এখানে আপনাদের একটি ভূমিকা পালন করার আছে। তার আশা, রোডম্যাপ প্রকাশ হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে, এতে কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা, ফিরবে বিদেশি বিনিয়োগকারীরা। খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে যুক্ত হওয়ার পরামর্শও দেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশের কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলেও তা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচন হলে দেশের সংকট দূর হবে। কোনো হঠকারিতা না করে নতুন বাংলাদেশ করতে ধৈর্য ও ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি। নির্বাচন সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে বলে অভিযোগও করেন মহাসচিব। সাইফুল রিপনের প্রতিবেদন। আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলের অধিবেশনে অংশ নেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত নিহতদের স্বজন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 24-এর আত্মত্যাগকারীদের যেন কেউ ভুলে না যায় সে আহ্বান জানান স্বজনরা। আপনারা প্রত্যেক শহীদ পরিবারদেরকে মনে রাখবেন, শহীদদেরকে ভুলে যাবেন না।
গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিত হবে না বলে মনে করেন রাজনৈতিক নেতারা। তাদের মতে দ্রুততম সংস্কার শেষ করে নির্বাচন না দিলে সংকট আরো বাড়বে। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ যেভাবে জর্জরিত হয়েছে তার থেকে কোনো পরিত্রাণ আমরা পাই নাই। যদি আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে শহীদের রক্তের সাথে গাইবাদি করা হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে নতুন করে গড়ার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হঠকারিতায় না গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। নির্বাচন হলে চলমান রাষ্ট্রীয় সংকট দূর হবে বলেও মনে করেন তিনি। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে, যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তিশালী হবে, আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। পাঠ্য বইয়ে এখনো বিকৃত ইতিহাস রাখার সমালোচনাও করেন তিনি। শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে, আবারও যে বই ছাপা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের পূর্ণ রাজনৈতিক দল বিএনপি। শনিবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে। এখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাজনৈতিক, ধর্মীয় সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আরও জানাচ্ছেন আফরিন মৌ। প্রতিবারই নতুন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আয়োজন করা হয়। এবারও ঘটেনি তার ব্যতিক্রম। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রার্থনা ও আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি। এবারের যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। শনিবার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 10 জানুয়ারি বিএনপি প্রতিনিধি দলের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। প্রায় 100 দেশের 3,500-এর মতো অতিথি অংশ নেন এ অনুষ্ঠানে। মার্কিন এ বার্ষিক অনুষ্ঠানটি প্রথম প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। পরে 1970 সালে এর নামকরণ হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এই বার্ষিক ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। বার্ষিক এ অনুষ্ঠানে প্রথমবারের মতো 1953 সালে দেশটির প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার যোগ দেন। পরবর্তীতে তার উত্তরসূরিরাও একই পথ অনুসরণ করেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। নিবন্ধিত সব দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। আর প্রথম বছরেই প্রবাসী সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়।
তবে প্রক্রিয়া শুরু হওয়ায় সব প্রবাসীকেই পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। জাতীয় নির্বাচনে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে বলেও জানান সিইসি। জাতীয় পরিচয়পত্র সংশোধনে বিগত দিনে দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। প্রথমত হচ্ছে আমরা গণমাধ্যমের স্বাধীনতায় শতভাগ বিশ্বাসী। এখন একটা বুথে যদি মনে করেন 30-40 জন ঢুকে পড়ে সাংবাদিক ক্যামেরা নিয়ে, তাহলে তো বুঝে এটা আনম্যানেজেবল হয়ে যায়। জানুয়ারির মধ্যে প্রাথমিকের 4র্থ ও 5ম শ্রেণীর সব বই দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে ময়মনসিংহে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় শিশুর সামগ্রিক বিকাশে শুধু বইয়ের উপর নির্ভর না করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার তাগিদ দেন উপদেষ্টা। জানান পরিমার্জন এবং বইয়ের একটি টেন্ডার বাতিল করার কারণেই কয়েকটি ক্লাসে বই দিতে বিলম্ব হচ্ছে। পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি খরচ কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বই ছাপার কাজ চলছে এবং আমরা অনবরতই তা মনিটরিং করছি। আপনারা জানেন যে এবার আমাদের বইগুলো পরিমার্জন করার জন্য আমাদের কিছু সময় বেশি লেগেছে। আরেকটা প্রসঙ্গ ছিল, আমাদের কিছু বইয়ের টেন্ডার বাইরের একজন প্রকাশক পেয়েছিলেন, একটা কোম্পানি, আমাদের সেটা বাতিল করতে হয়েছে, ফলে নতুন করে টেন্ডারিং করতে হয়েছে। এই দুইটা কারণে আমরা 4-5-এ কিছুটা পিছিয়ে পড়েছি। তবে আমরা জানুয়ারির মধ্যে 4-5-এর সব বই পৌঁছে দিতে পারবো সেই আশা করি। সীমান্তে ভারতের কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে বেশ কয়েকদিন ধরেই চলছে উত্তেজনা। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি। এদিকে শুক্রবারও লালমনিরহাটের মুন্সিপাড়া সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। এসব ঘটনায় শনিবারও উত্তেজনা বিরাজ করছে দুই জেলার সীমান্তে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন উপর রিপোর্ট। বাংলাদেশের কয়েকটি সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ঘিরে বেশ কয়েকদিন ধরেই বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছে দুই বাংলাদেশি। শুক্রবার দিবাগত রাত 2টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। এর বিচার চাই, বিচার যদি করে দেন তো দেন, না হলে দেন না, কি করবো, বিচারটা চাই। বাগান ধুইতে যেই ছিল, কিন্তু সকালে নামাজ পড়ে বাড়ি শুনছি যে ছেলেকে গুলি লেগেছে। শহীদুল গেছিল আমবাগানে বীজ দিতে, কিছুক্ষণ পরে শুনছি শহীদুলকে ইন্ডিয়ার বিএসএফ গেট খুলে আসা সীমান্ত এলাকা থেকে তাকে গুলি করে গেছে। শহীদুল সে একদিন ভালো ছেলে, কোরআনের হাফেজ ও ছেলে, কোনোদিন এলা খারাপ কাজে জড়িত না। কাজে গেছিল, বিএসএফ এর লোক গুলি করেছে, এখন কিভাবে যে আছে তা বলতে পারবো না। বিএসএফ মাঝে মধ্যে গুলি করে, এটা তো ঠিক না, আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। আহতদের মধ্যে মিজানুর নামে একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। শহীদুল ইসলাম নামে আরেকজন চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেলে। ভোর 5:30 নাগাদ এই রোগীটি শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে এসে পৌঁছে। তো আমরা প্রাথমিকভাবে তাকে তখন পরীক্ষা নিরীক্ষা করে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি দিই। আমরা জেনেছি যে তার বুকের ডান পাশে উপরের দিকে একটি গুলি আছে এবং বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। অতি শীঘ্রই তার অস্ত্রোপচারের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া সম্পন্ন হয়েছে। এদিকে শুক্রবার আবারও লালমনিরহাটের মুন্সিপাড়া সীমান্তে শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রাখে তারা। এ নিয়ে বিজিবি বিএসএফ রিজিয়ন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের কথা জানিয়েছেন 51 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন। তাদেরকে স্ট্রংলি প্রোটেস্ট করার পরে তাদেরকে আমরা জানিয়েছি যে ইউ হ্যাভ টু স্টপ দি ওয়ার। দেন তারা ডিসাইডেড যে হ্যাঁ আমরা কাজ বন্ধ করছি। ফাইনালি তারা কাজ বন্ধ করেছে এবং আমরা বলেছি নো ফার্দার প্রোগ্রেস। কোন জায়গায় কি প্রবলেম, কেন এই জায়গাতে করা যাচ্ছে, জিরো লাইনের থেকে 150 মিটার ভিতরে যেতে পারছে না, কেন জিরো লাইনে কেন করছে, কেন পিছনে আসছে না 150 মিটার, তাদের এই ফল্ট গুলো আমরা বের করে তাদের সাথে আবার বসে ফাইনালি বড় লেভেলের যে ডিসিশন আমরা কাউকে
আমাদের রিজন কমান্ডার লেভেলে, আইজি লেভেলেও কালকে মিটিং আছে। তার আগে আমরা এখানকার ফিডব্যাকটা দিব, গ্রাউন্ডের পিকচার, তারপরে হয়তো একটা ফাইনাল ডিসিশন হবে যে এটা নিয়ে কি করা যায়। এসব ঘটনায় শনিবার উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সীমান্তে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। হঠাৎ ভ্যাট বৃদ্ধিতে বাড়বে অর্থনৈতিক সংকট, বাড়বে মূল্যস্ফীতিও। এতে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বিপাকে পড়বে বিদেশি বিনিয়োগ। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এমনটাই জানালেন ঢাকা চেম্বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। চলমান পরিস্থিতিতে এলডিসি উত্তরণের বিষয়ে সরকারের আরও ভাবা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কায়েস রাহাতের রিপোর্টে বিস্তারিত। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের মাঝামাঝি এসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5.82%, যেখানে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে ব্যক্তি খাতে বিনিয়োগে। এমন অবস্থায় জ্বালানির দাম 150% এবং 10% থেকে 20% কর বৃদ্ধিতে বিপাকে ব্যবসায়ীরা। এতে বিদেশি বিনিয়োগ আরও কমার আশঙ্কা করছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি তাসকিন আহমেদ। কর আদায়ে সরকারের নীতিমালা পরিবর্তনের দাবিও জানান তিনি। Promoting collaboration between government and private sector to ensure seamless integration of automated tax regime. Expanding the tax base through improved tax collection mechanism, broadening the scope of tax entities. সবকিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। তাসকিন আহমেদ জানান, এদেশে বিনিয়োগ করতে 29টি প্রতিষ্ঠান থেকে 141 ধরনের ছাড়পত্র নিতে হয়। এসব জটিলতায় কমেছে বিদেশি বিনিয়োগ। এতে রপ্তানি 10.5% কমে দাঁড়িয়েছে 45.64%। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 29টা ডিফারেন্ট অথরিটি থেকে 141 ধরনের অ্যাপ্রুভাল দরকার হয় একটা ব্যবসা শুরু করার জন্য। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, এফডিআই কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। এ সময় মধ্যপ্রাচ্যকে প্রাধান্য দিয়ে পোশাক খাতের নতুন বাজার সৃষ্টি সহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরেন নতুন ডিসিসিআই সভাপতি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ বাতিল ও ট্রাক সেল কার্যক্রম ফের চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি। IMF এর ঋণ টানতে ভ্যাট ও কর বাড়ানোর কারণে মূল্যস্ফীতি বাড়বে জানিয়ে সংস্থাটির শর্ত পুনর্বিবেচনা করার দাবিও জানান সংগঠনটি। দুপুরে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন। 72-এর সংবিধান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের অতি ভক্তি রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এসব দল মুক্তিযুদ্ধের সঙ্গে সংবিধান মিলিয়ে ফেলছে। তাদের নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, এমন বক্তব্যের সঙ্গে জাতীয় নাগরিক কমিটি একমত নয় বলেও জানান তিনি। আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করতে পারে। অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও জিসিপি ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। আগামী 2-3 মাসের মধ্যে সরকার শুরু করলে যুগপৎভাবে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন চলতে পারে। গণতন্ত্র না থাকায় আওয়ামী লীগ ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল। তথাকথিত জঙ্গিবাদ দমনে তারা নিজেদের রোল মডেল হিসেবে দেখিয়েছেন, এমন মন্তব্য করেছেন অ্যাডভোকেট শিশির মনির। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে তিনি এসব কথা বলেন। হলি আর্টিজান মামলার পুনরায় তদন্তের দাবি জানাবেন বলেও জানান শিশির মনির। আর জঙ্গি নাটকের মাধ্যমে ক্রসফায়ারে হত্যার সুষ্ঠু তদন্তে কমিশন গঠনের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এই ডেমোক্রেসিকে ডিস্ট্রয় করে যা হয়েছে তার ফল হিসেবে ফেসিজম ডেভেলপ করেছে। পতিত আওয়ামী সরকার গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ধর্মপ্রাণ মুসলমানকে জঙ্গি বানিয়ে একের পর এক তারা হত্যা করেছে, তারা ক্রস ফায়ারে দিয়েছে, তারা নানা রকম ভাবে মামলা হামলা গুমের সংস্কৃতি বাংলাদেশে তৈরি করেছিল। আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা।
3 মাসের মধ্যে সব জেলা হাসপাতালের পাশাপাশি সিটি কর্পোরেশন এলাকার সব সরকারি হাসপাতালে যানবাহন চালকদের ডোপ টেস্ট চালুর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনে এক মতবিনিময় সভায় এই নির্দেশনার কথা জানান তিনি। এ সময় ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, বেসরকারি চালক প্রশিক্ষণ কেন্দ্র করার আবেদন পেলে দ্রুত যাচাই বাছাই করে অনুমোদন দেওয়া হবে। ফিটনেসবিহীন গাড়ি অপসারণে ডাম্পিং স্টেশন বাড়ানো এবং স্ক্র্যাপড নীতিমালা করার কথাও জানান তিনি। এছাড়া লাইসেন্সবিহীন চালকদের নিয়ন্ত্রণ ও গতিসীমা বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন উপদেষ্টা। ফিটনেস টেস্ট, আমি যখন বিদেশে গাড়ির ফিটনেস করতাম, আমি তো কোনো সরকারি অফিসে যেতে হয় না, আমাকে একটা প্রাইভেট গ্যারেজে যেতে হয়েছে, লাইসেন্স সরকারের সঙ্গে লাইসেন্স একটা প্রতিষ্ঠান, তো ওরাই আমার গাড়ির ফিটনেস করছে এবং দ্যাট ওয়াজ গুড এনাফ। তো ওই জন্য এগুলো আমরা আউটসোর্সিং করব এবং ওই যে ড্রাইভিং লাইসেন্স, কারণ এমনি আমাদের সরকারি খাতে কিন্তু লোক বেশি, অনেক বেশি। তো আমরা বিএমটিএফ এর সঙ্গে একটা আলোচনা করছি যাতে ড্রাইভিং লাইসেন্স দিতে পারে। আমরা রিয়েলাইজ করি যে ইয়ের তুলনায় আমাদের সম্পদের অপ্রতুল। শেষ বেলায় পৌষ যেন শীতের নতুন বার্তা নিয়ে হাজির। মৃদু শৈত্য প্রবাহের সাথে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন কুড়িগ্রাম চুয়াডাঙ্গার শ্রমজীবীরা। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে সকাল 7:30 থেকে বন্ধ নৌ চলাচল। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভা রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। তেঁতুলিয়ায় সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় অস্পষ্ট দূরের পথঘাট, হেডলাইট জ্বালিয়েও যান চলাচলে বাধ্য হন চালকরা। শীত নিবারণে খড়কুটো জ্বালাতে ব্যস্ত শিশুরাও। সকাল 6টা-7টা থেকে কুয়াশা ছিল, কিন্তু 7টার পর থেকে আস্তে আস্তে কুয়াশা কেটে রৌদ্র উঠছে। আমরা শীতকালে গরিব মানুষ, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্ট। যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কুলি, লেবার এবং ভ্যান চালা, রিক্সা চালক, এদের খুব কষ্ট হচ্ছে। কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমেনি ঠান্ডা। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হন শ্রমজীবীরা। ঠান্ডাটা বেশি, কাজ কামাই করাতে সমস্যা হয়। আমরা গরিব মেয়েগুলো কর্ম না করলে এই দিক দিয়ে আমার চলাফেরা খুব সমস্যা হয়ে যাচ্ছে। ঠান্ডা বেড়া করা খুব অসুবিধে, আমরা এলে কাজকর্ম করি খাই, খুব কষ্ট করি খাই। ঘন কুয়াশায় আচ্ছন্ন চুয়াডাঙ্গা জেলায় সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 10.9 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 96%। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। এদিকে ঘন কুয়াশায় সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত দৌলতদিয়া পাটুরিয়া এবং সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত আরিচা কাজিরহাট নৌ রুটে বন্ধ ছিল ফেরি চলাচল। ভোগান্তি পোহায় এ রুটে যাতায়াতের চালক ও যাত্রীরা। অসহায় শীতার্ত মানুষদের সাহায্যে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।